তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি শাফাত বিন ফরিদ। জানিয়ে দেব বার্তা কক্ষের সর্বশেষ। কোটা বাতিলের দাবিতে কাল ঢাকার প্রতিটি মোড়ে অবস্থান নেয়ার ঘোষণা, সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক। উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পানি বাড়ছে মধ্যাঞ্চলেও। আগস্টে আবারও বন্যার সতর্কতা। বাজার নিয়ন্ত্রণহীন, খোলা চোখে স্পষ্ট, বলছেন বিশ্লেষক। এক দোকানে একদিনে কাঁচা মরিচের দাম ১০০ টাকা বৃদ্ধি। রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজিরের ২৪ কাঠা জমির ডুপ্লেক্স বাড়ি জব্দ, দরজার পাসওয়ার্ড লক থাকায় ভেতরে ঢোকা যায়। এবার পুরো খবর। কাল থেকে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি ঢাকার প্রতিটি মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সাথে অভিভাবক ও শিক্ষকদের আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানায় তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। শনিবার এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে বিভিন্ন এলাকায় যানজটে ভোগান্তি দেখা দেয়। কোটা বাতিলের দাবিতে আন্দোলনের পঞ্চম দিনেও রাজপথে সক্রিয় শিক্ষার্থীরা। শনিবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলাশী, ইডেন কলেজ, নীলক্ষেত হয়ে শাহবাগে সড়ক অবরোধ করে তারা। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ দেয় 7 কলেজ সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের দাবি পুনর্বহাল করতে হবে 18 সালের পরিপত্র। বিক্ষোভের রোববার থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে 18 যে পরিপত্র ছিল সেটা পুনর্বহাল চাই আমরা, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা যতদিন পর্যন্ত না আমাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই মিছিল সংগ্রাম করতেই থাকবো। আমি আমার সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের সঙ্গে এগ্রতা জানিয়ে আমি কাপড়ের প্রতীকে কাপড় পরে নেমেছি। আমরা বুয়েটে গিয়েছি, আমরা ইডেন কলেজে গিয়েছি, আমরা সেখান থেকেও সাড়া পেয়েছি। আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। একই দাবিতে দিনভর বিক্ষোভ করেছে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। এদিকে সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায়। এছাড়া রাজশাহী ও রংপুর, নাটোর সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি না মানা হলে রাজপথ ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আইনের দোহাই দিয়ে আন্দোলন দমন করা যাবে না। অন্যদিকে বিএনপি নিজেরা ব্যর্থ হয়ে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও পথে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলছে আন্দোলন। টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ ও সমাবেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবিসমূহ মেনে নেবে। এদিকে দুপুরে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনে বিএনপির সমর্থনের সমালোচনা করেন। বলেন,
তারা এখন ছাত্রদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিএনপি জাতিসংঘের হস্তক্ষেপ চায় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে জাতিসংঘে নালিশ করে লাভ হবে না। তার বিশেষ আমন্ত্রণে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দেবে, তাই শিশুদেরকে সেভাবে গড়ে তুলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশ কিভাবে স্বাধীন হয়েছে তা সবাইকে জানতে হবে। ৭৫-এর পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে বলেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা। আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে বলেন তিনি। বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও পরবর্তীতে দেশ গঠনে তার কাজগুলো তুলে ধরার উপর গুরুত্ব দেন শেখ হাসিনা। ৭৫-এর পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয় বলেন তিনি। মানুষের জন্যই তিনি কাজ করতেন, নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি। শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিটা আসলে কথা বলে। অনুষ্ঠান শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত দোকান, কমিউনিটি সেন্টার ও অতিথিদের থাকার ব্যবস্থার এ ভবনটি গেল বছর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোপালগঞ্জ। নদ নদীর পানি বাড়ায় বন্যার কবলে কুড়িগ্রামের বিস্তৃত এলাকা, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের নিচু এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলে। জুলাইয়ের শুরুতেই পানি বাড়তে শুরু করে ব্রহ্মপুত্র দুধকুমারের। দিন তিনেক ধরে বিপদসীমার উপরে দুই নদী। এরই মধ্যে পানিবন্দী অবস্থায় পড়েছেন কুড়িগ্রামের ১.৫ লাখ মানুষ। পাকশাক নাই, করতে পারি না, পানি খড়ি নাই, অন্য বাড়িতে যা আসি ডুবে গেছি, ছাগল ছাড়াই যে ঘরত ভেপাইছে, মানুষ বিড়বেন না পাই। ব্রহ্মপুত্র ঘাগটের পানি বাড়ায় গাইবান্ধার নিচু এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। সবাই মিলে এখন মনে করছি ঘর থাকার মতো বুদ্ধি নেই, এখন আমরা পার হয়ে আসি। পানি বেশি, চলাফেরা সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, রান্না করতে পারি না। সিরাজগঞ্জে যমুনার পানি ঢুকে পড়েছে সদর উপজেলা কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুরের নিচু ও চর এলাকায়। বন্যার কবলে ৫ উপজেলার ১.৫ লক্ষাধিক মানুষ। ধারণা করা যাচ্ছে এই বৃদ্ধির হারটা ৭-৮ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে, ফলে বিপদসীমা অতিক্রম করে বিপদসীমার ১ মিটার বা ৮০ সেন্টিমিটার এরকম কাছাকাছি হয়তো বা উপরে থাকবে পানি। যমুনার পানিতে টাঙ্গাইলের ৪ উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী। বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে জামালপুরে। সিলেট থেকেও নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনও ১৩ উপজেলায় পানিবন্দী প্রায় ৬ লাখ মানুষ। আসি ৩ দিন ধরে কষ্ট মধ্যে আছি, এখন যে অবস্থা আছে এরও কষ্ট। এদিকে মৌলভীবাজার, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নেত্রকোনার নিচু এলাকা থেকে পানি নামছে ধীর গতিতে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগস্টে আরেক দফা বন্যার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, এ বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছে ১৫ জেলার প্রায় ২০ লাখ মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
ভারী বৃষ্টি উজানের ঢলে তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও রংপুরের বেশ কিছু জেলায়। বিপদসীমার উপর দিয়ে বইছে উত্তরাঞ্চলের তিস্তা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি। এমন পরিস্থিতিতে বন্যা নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিমন্ত্রী। জানান, দক্ষিণাঞ্চল আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। পূর্বাভাস রয়েছে আগামী মাসে আরেক দফা বন্যার। উত্তর বাংলা থেকে শুরু হয়, এটা আস্তে 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 এটা কিন্তু আরো দক্ষিণ দিকেও এটা প্লাবিত হতে পারে। তো সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করতেছি এবং শুধু এবার না, আবার আমাদের ধারণা করতেছি যে আগামী মাস বা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা, যেটা বিগত দিনগুলো হয়ে আসছে। প্রতিমন্ত্রী বলেন, তিস্তা খননের বিষয়ে চীন ও ভারতের সহায়তা চাওয়া হচ্ছে। নদ নদী খনন হলে বন্যার পানি দ্রুত নেমে যাবে। এই ড্রেজিং করে বা পানিগুলো যাতে দ্রুত বঙ্গোপসাগরে চলে যায়, এই জন্য আমরা গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করতেছে এবং এটাই সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী কালকে বা পরশু চায়না গেলে এই ব্যারেজ নিয়ে ইন্ডিয়া ও চায়না বোর্ডার যৌথভাবে আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতেছে। বন্যায় এখন পর্যন্ত 3 কোটি 10 লাখ টাকা নগদ সহায়তা, 8,700 টন চাল, 58,700 ব্যাগ শুকনো খাবার, 60 লাখ টাকার শিশু খাদ্য এবং 60 লাখ টাকার গোখাদ্য দেওয়া হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে যে কারো নিয়ন্ত্রণ নেই তা খোলা চোখেই ধরা পড়েছে। একই বাজারে একই দোকানে একদিনেই কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 100 টাকা, বিক্রি হচ্ছে 300 টাকারও বেশি দামে। সংকট না থাকলেও চাল, পেঁয়াজ ও আলুর দাম চড়া। এই পরিস্থিতির জন্য তদারকি সংস্থার নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশ্লেষকরা। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয় 200 থেকে 220 টাকায়। শনিবার একই বাজারের একই দোকানে সেই মরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। 24 ঘন্টারও কম সময়ে কেন 100 টাকা বাড়ল? বিক্রেতা বললেন, আমদানি কম তাই দাম বেশি। তবে ভোক্তাদের অভিযোগ, ছুটির দিনে বাজারে বেশি ভিড়ে সুযোগ নেয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী যারা, এরা তো মিথ্যা কথা বলে আর এর কোনো ডিসিপ্লিন ঠিক নাই। সকালে যদি বাজার বাড়ে, রাত্রে যদি কমে, এগুলো বলে না, আমাদের বলে না। বাজার যে কমার পরে যে কাস্টমারের যে বলবে যে কমছে, সেটা এটা ব্যবসায়ীরা বলে না। শুক্রবার বড় বাজার শুক্রবার আগের দিন যা নাই রায়, তারপরে ওটি মনে বেছে, তারপরে শনিবারের দিন মানে কারণ বাজার কোনো এলসিমু যায় না। এদিকে বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও এক সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 2 টাকা পর্যন্ত। 54 টাকার নিচে মিলছে না মোটা চাল। খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের, আর তারা দায়ী দিচ্ছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে। বড় বড় মিল মালিকেরা এবং কনজিউমার কোম্পানি, এদের কারণে বাজার বাড়ছে। বাজার বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। যেখানে ধান চাউল পর্যাপ্ত পরিমাণ আছে, কেন বাড়বে? বিশ্লেষকরা বলছেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে বহু হাত বদলের জন্যই পণ্যের দাম বাড়ছে। অভিযোগ করেছেন, সক্ষমতা থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারছে না তদারকি সংস্থা, যার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। আমাদের সরকারে যারা নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা আছেন, তারা যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আরেকটি বিষয় হলো যে আমাদের উৎপাদন কি হবে, আমরা কতটুকু পরিমাণে আমাদেরকে আমদানি করতে হবে, এ ধরনের একটা পূর্বাভাস, এই বিষয়টা আমাদের কিন্তু নেই। ভোগ্যপণ্যের বাজার নাগালে রাখতে কৃষি বিপণন আইনের বাস্তবায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজকীয় ডুপ্লেক্স ভিলায় প্রায়ই যেতেন সাবেক আইজিপি বেনজির। দামি পশু পাখিও পুষতেন সেখানে। মূল দরজায় ফিঙ্গারপ্রিন্ট লকের কারণে সেখানে ঢুকতে পারেননি দুদক এবং প্রশাসনের কর্মকর্তারা। শেষে তালা ঝুলিয়ে সিলগালা করা হয় বাড়িটি। নারায়ণগঞ্জে বেনজিরের আর কোনো সম্পদ আছে কিনা তাও খুঁজছে প্রশাসন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজকীয় এই ডুপ্লেক্স বাড়ির মালিক সাবেক আইজিপি বেনজির। 24 কাঠার ওপর বাড়িটিতে প্রায়ই আসতেন তিনি, রাতেও থাকতেন। দামি ম্যাকাও পাখি আর কুকুর পুষতেন এখানে। 8 বছর আগে 1,83,00,000 টাকায় এই জায়গা কেনেন বেনজির। বছর 4 আগে বাড়িটির নির্মাণ শুরু করেন। এটি ঘিরে স্থানীয়দের মাঝেও ছিল নানা প্রশ্ন। এখানে ডিজি সাহেব আসতো, আইজি সাহেব আসতো, ওনার স্ত্রী সন্তানরাও আসতো, তারপরে আর প্রশাসনের লোকজন আসতো, ওরাও আসতে পারে। আমরা ডরে মরে বাড়ির আশেপাশে আইতাম না, চাপতাম না। কুত্তারা এই যে সময়তে বাজারে বাগবের বাজার যাইতো, বাজার টাজার করতো। 2-3 মাস পরে পরে বউ নিয়ে আসতো বিকেল টাইমে, আইসা আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটাইতো, আইসা তারপর আবার চলে যেত। কি কারণে আসে রাত্রে 8টা-9টা বাজে, আবার রাতের 12টা-1টা বাজে জায়গা, 2টা বাজে জায়গা, এটা উনি বলতে পারবো। আবার অনেক সময় দেখা গেছে মহিলা লইয়া নামতো।
শনিবার দুপুরে বাড়িটিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও দুদক, কিন্তু প্রধান দরজায় ফিঙ্গারপ্রিন্ট লক থাকায় ভেতরে ঢুকতে পারেনি কেউ। পরে বাইরে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়া হয় বাড়িটি। নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। আপাত দৃষ্টিতে আমরা 2 তলা একটি ভবন পেয়েছি। ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল, ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে। এদিকে নারায়ণগঞ্জে বেনজিরের আর কোনো সম্পদ আছে কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা দিলেও এখনও বাংলাদেশের জন্য বড় রপ্তানি বাজার হয়ে উঠতে পারেনি চীন। অথচ প্রতি বছর দেশটি থেকে আমদানি $23 বিলিয়ন বেশি। বিশ্লেষকেরা বলছেন, চীনের রপ্তানি না বাড়ার প্রধান কারণ পণ্য বহুমুখীকরণের অভাব। এদিকে প্রধানমন্ত্রী চীন সফরকালে দেশটির সাথে বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি সইয়ের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। দেশের 98% পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা থাকা সত্ত্বেও চীনে রপ্তানি তেমন বাড়েনি। গত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানি হয়েছে $76 কোটি। 2022-23 অর্থবছরে তা ছিল $68 কোটি মতো। অন্যদিকে প্রতি বছর সেখান থেকে আমদানি হচ্ছে $2300 কোটি বেশি। চীনের সাথে উন্নয়ন যাত্রা আরও এগিয়ে নিতে 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের এ সফরে 2 দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাবও রয়েছে এ সফরে। আমাদেরকেও কিন্তু তাদের জন্য মার্কেট খুলে দিতে হবে, তারা যেন আমাদের বাজারে শুল্ক মুক্ত কোনো কোনো ক্ষেত্রে তারা সেই সুবিধা পাবে। এফটিএ করা মানে হচ্ছে তাই আমাদের ডোমেস্টিক কনজাম্পশন পারপাসে আমার কাছে মনে হয় না যে চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের নেওয়া উচিত হবে। আমাদের লাগবে এক্সপোর্ট সেক্টরে, যেটার মাধ্যমে কিন্তু আমরা যেন হয় চায়নায় অথবা পৃথিবীর অন্য কোনো দেশে রপ্তানি করতে পারি। যা আমরা দিতে পারি সেই সব পণ্য যাতে আমরা রপ্তানি তালিকায় ঢুকাতে পারি চীনের মধ্যে, এইটাও এই যে প্রধানমন্ত্রীর সাথে যারা যাবেন তাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি বেশি হওয়ায় দেশের রপ্তানিকারকরা চীন থেকে কাঁচামাল এনে অন্য দেশে আবারও রপ্তানি করেন। ব্যবসায়ীরা বলছেন, মুক্ত বাণিজ্য চুক্তি হলে দেশটির শুল্কমুক্ত সুবিধা পুরোপুরি নেওয়া যাবে। ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশে আসবে এবং সেইটা দিয়ে আপনার বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি হবে যেগুলো চীনের বাজারে প্রয়োজন, চীনের স্ট্যান্ডার্ড অনুযায়ী। তখনই কিন্তু আপনার এই বাণিজ্য ঘাটতিটা কমে আসবে বলে আমরা ধারণা করছি। 2026 সালে এলডিসি উত্তরণের পর চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে বহুমুখী বাণিজ্য কৌশল অনুসরণের পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে 10টি ড্রেজার, একটি বাল্কহেড ও 2টি স্পিডবোট সহ 43 জনকে আটক করেছে প্রশাসন। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নাসিরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মোহনপুর ফাঁড়ির নৌ পুলিশের ইনচার্জ কামরুজ্জামান জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে সকালে মেঘনা নদীর নাসিরাকান্দি এলাকায় অভিযান চালায় প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 10টি ড্রেজার, একটি বাল্কহেড ও 2টি স্পিডবোট সহ 43 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে বালু বিক্রির 15,41,000 টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে নৌকা ডুবে 2 যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 1 যুবক। দুপুরে উপজেলার পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহজাদপুর পৌর এলাকার দরিয়াপুর মহল্লার সজল ও তন্ময়। শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম জানান, দুপুরে একটি নৌকায় করে পোতাজিয়া এলাকায় বেড়াতে যান 9 জন যুবক। এ সময় বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। তাদের মধ্যে 7 জন সাঁতরে তীরে উঠতে পারলেও তলিয়ে যান সজল ও তন্ময়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কিশোরগঞ্জের হাওরে ডুবে নিখোঁজের 21 ঘণ্টা পর আবিদুর রহমান নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুরে করিমগঞ্জের হাসানপুর হাওর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায় শুক্রবার বন্ধুদের সাথে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বেড়াতে যান আবিদ। বিকালে করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় ট্রলার থেকে হাওরে নেমে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরুর 21 ঘন্টা পর আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবিদুর রহমান ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব মৃধা নামে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। দুপুরে শহরের চরমুগুরিয়া ডিগ্রি কলেজের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে বিপ্লবের সঙ্গে একই এলাকার আকাশ খানের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরেই। কয়েক মাস আগে আকাশকে কুপিয়ে গুরুতর আহত করে বিপ্লবের লোকজন। এ ঘটনার জেরে আজ দুপুরে চরমুগুরিয়া ডিগ্রি কলেজের সামনে বিপ্লবের ওপর হামলা চালায় আকাশের অনুসারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল এখনকার সংবাদ। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।